মুভির শুরুতে আমরা দেখি বানি বাদ্রা নামের একজন মেয়েকে। সে মুম্বাইয়ের কোর্টে দাঁড়িয়ে আছে। সেখানে তার পুরো পরিবার উপস্থিত। বানি অপেক্ষা করছে তার ফিয়ন্সে মাহেশের জন্য। কিছু সময় পার হয়ে যায়, কিন্তু মাহেশ সেখানে আসে না। একটু পরেই মাহেশ ফোন করে জানায় শেষ মুহূর্তে তার এখন প্রমোশন হয়েছে আর তার এখনই লন্ডন চলে যেতে হচ্ছে। বানি তখন খুশি মনে জানায় যে এটা তো খুব ভালো খবর, তাহলে আমরা পরে বিয়ে করে নেব। কিন্তু মাহেশ জানায় সে আরেকজনকে ভালোবাসে, এই বিয়ে সে করতে পারবে না। এটা শুনে বানি তো পুরো শকড হয়ে যায়, তার মন একেবারেই ভেঙে যায়। পরবর্তী কয়েক সপ্তাহ সে অনেক কেঁদেছে। সব সময় সে ডিপ্রেশনে থাকে। তবে তার পুরো পরিবার তাকে স্বাভাবিক করার চেষ্টা করছে। কিন্তু 6 মাস কেটে গেলেও বানি এখনও মাহেশকে ভুলতে পারেনি। এদিকে আমরা জানতে পারি যে বানির লেখালেখির প্রতি ভালোবাসা রয়েছে। কখনো সুন্দর কবিতা লিখে সে, আবার কখনো জীবনের ছোট ছোট মুহূর্তগুলো তুলে ধরে তার লেখার মাধ্যমে। কিন্তু গত 6 মাস ধরে সে কিছুই লেখেনি। তবে তাও সে একটা জার্নালিজমের চাকরির ইন্টারভিউ দিতে যায়। যদিও সে পুরোপুরি প্রস্তুত ছিল না, তবুও অনেক চেষ্টা করে জার্নালিস্টের চাকরিটা সে পায়। অফিসে আসতে তার দেখা হয় কৃষ কাপুর নামের একটা ছেলের সঙ্গে। বানি একবার তার ডায়েরি অফিসের বাইরে ফেলে এসেছিল। কৃষ সেটা দেখতে পেয়ে অফিসের ভিতরে নিয়ে আসে আর ডায়েরিটা তাকে ফিরিয়ে দেয়। সেখান থেকেই জেনে যায় যে তার নাম বানি। কৃষ ছিল একজন মিউজিশিয়ান। বানি দেখে যে কৃষ অফিসের এইচআরকে খুব বাজেভাবে মারধর করছে, কারণ এইচআর তার গানের খারাপ রিভিউ দিয়েছিল। তার গানের কোনো প্রশংসা তো করেইনি, বরং তার গ্রুপের অন্য মিউজিশিয়ানদের প্রশংসা করেছে। এতে করে কৃষ ভীষণ রেগে যায় এবং এইচআরকে খুব মারধর করে। বানি এই সব কিছু দেখছিল। তারপরে কৃষ চলে যায় তার বন্ধুদের কাছে এবং তার বন্ধুদের সাথেও সে ঝগড়া করে, কারণ তার মনে হয় তার বন্ধুরাই টাকা দিয়ে এইচআরকে দিয়ে এমন খারাপ রিভিউ করিয়েছে। এর ফলে তার আজকের শো বাতিল হয়ে যায়, কারণ তার সব ব্যান্ড মেম্বাররা চলে যায়। কিন্তু কৃষ হাল ছাড়ে না। তার একমাত্র বন্ধু কিভি তার পাশেই থাকে। কৃষ একা গিটার হাতে স্টেজে ওঠে এবং একটা চমৎকার গানের মাধ্যমে বোঝায় যে সে সত্যিকারের একজন প্রতিভাবান গায়ক। তার দরকার ছিল শুধুমাত্র একটা সুযোগের, যেন সে নিজেকে প্রমাণ করতে পারে। কিভি তাকে জানায় প্রিন্স নামের একজন বিখ্যাত র্যাপার একটি ক্লাসিক গান খুঁজছে তার পরবর্তী স্টেজ শোর জন্য। তাই কৃষ যোগাযোগ করে প্রিন্সের ম্যানেজার ভিনিতের সঙ্গে। সেখানে তাদের মধ্যে আলোচনা হয় টাকা পয়সা, কপিরাইট এবং গানের কৃতিত্বের বিষয়ে। ভিনিত কৃষকে মাত্র 3 দিন সময় দেয়, কিন্তু কিভি বলে 3 দিনে গান তৈরি করা গেলেও লিরিক্স লেখা সম্ভব না। তখনই কৃষের চোখ পড়ে বানির দিকে। আসলে বানি সেদিন এসেছিল প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য, কিন্তু প্রিন্স বড় তারকা হওয়ায় তাকে 2 মাস পরে আসতে বলে। বানি ভিতরে ঢুকতেই পারছিল না। তখন কৃষ তাকে সাহায্য করে এবং ভেতরে ঢুকিয়ে দেয়। তখন কৃষের হাতে পড়ে বানির সেই ডায়েরিটা। ডায়েরির কয়েকটি ছেঁড়া পাতায় কিছু লাইন লেখা ছিল, যেন কিছু কবিতার মতো। কৃষ সেই লাইনগুলো নিয়েই একটি গান বানিয়ে ফেলে। যদিও এই ছেঁড়া পাতায় মাত্র 2-4টি লাইন লেখা ছিল, তবুও কৃষ যখন তা গেয়ে তোলে, প্রিন্স গানটি শুনে মুগ্ধ হয়ে যায়। সে জানায় এই গানটির একটি ফুল ভার্সন সে চায়। তখন কৃষ বানিকে বলে, তুমি এই গানটা পুরোটা লিখে দাও। আর গানটা রিলিজ হওয়ার আগেই সে বানির প্রিন্সের সঙ্গে একটা ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দেবে, যেই কারণে বানিও রাজি হয়ে যায়। এরপর রাত থেকেই তারা এই গানের কাজ শুরু করে দেয়। বানি কৃষের স্টুডিওতে আসে এবং লিরিক্স লেখার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সে লিখতে পারছিল না। তার ভেতরে একটি অস্বস্তি কাজ করছিল। কৃষ অপেক্ষা করছিল কখন সে গানটি লেখা শেষ করবে। বানি বলে সব গান হুট করে লেখা যায় না, কিছু বিশেষ গান থাকে যেগুলো লিখতে সময় লাগে। যখন আমরা কোনো সুন্দর গান শুনি, তখন সেই গানের সঙ্গে আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলো মনে পড়ে যায়, সেই গানগুলো আমাদের মন ছুঁয়ে যায়। কিন্তু এই গান লেখার এত পেশার যে সে লিখতেই পারছে না। এই কথা শোনার পর কৃষ তাকে নিয়ে যায় একটি ছোট ক্রিকেট কোর্টে। সেখানে সে বুঝিয়ে বলে ক্রিকেটাররাও অনেক চাপে থাকে। ধরো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে শেষ বলে 5 রান দরকার, তখন যে ব্যাটসম্যান খেলছে তার উপরে কতটা চাপ থাকে, তবুও সে সেই চাপ সামলে ছক্কা মারে। কৃষ এইসব উদাহরণ দিয়ে বানিকে মোটিভেট করে তোলে। এতে বানিও গান লেখার আরও আগ্রহ পায় এবং সে ধীরে ধীরে গানটা লিখে ফেলে। সে গানটা লিখছিল আর কৃষ গানটা সুরে সুরে গেয়ে তাকে শোনাচ্ছিল। তারপরে আমরা কৃষের বাবাকে দেখতে পাই। সে একজন মাতাল, প্রায় সে মদ খেয়ে নেশা করে মাতলামি করে বেড়াতো। এই জন্য তাদের বাড়িতে পুলিশ আসে
এখান থেকে জানা যায় ক্রিসের মা বেঁচে নেই, তার বাবা আলাদা থাকে। তার বাবার সাথে তার সম্পর্ক অতটা ভালো না, তবুও সে তার বাবাকে ভালোবাসে। আর এই সব ব্যাপার বানির চোখেও পড়ে। তাই বানি ক্রিসকে নিয়ে তার বাবাকে একটা রিহ্যাব সেন্টারে নিয়ে যায়। ওই রিহ্যাব সেন্টারে মাসে খরচ ছিল প্রায় 9 লক্ষ টাকা। কিন্তু ক্রিসের কাছে এত টাকা ছিল না। তাই সে প্রিন্সের ম্যানেজার ভিনিতের সঙ্গে দেখা করে, বলে আমার কোনো কপিরাইট বা নামের দরকার নেই, শুধু অ্যাডভান্স 9 লাখ টাকা দিতে হবে। ভিনিত রাজি হয়ে যায়। তারপর তারা ক্রিসের বাবাকে রিহাবে ভর্তি করায়। এরপর হয় প্রিন্সের স্টেজ শো, কিন্তু সেই গানের কোথাও ক্রিসের কোনো নাম নেই, না আসে কোনো কপিরাইট। কারণ ক্রিস তো 9 লাখ টাকার বিনিময়ে তার গানটা আগেই বিক্রি করে দিয়েছে। তবুও ক্রিস নিজের গান শোনার জন্য সেখানে উপস্থিত ছিল। অনুষ্ঠান স্থলে অনেক ভিড় ছিল, আর সবাই গানটি খুব পছন্দ করে। সেখানে বানিও আসে, কারণ সে জানতো ক্রিস অবশ্যই আসবে। শোয়ের মাঝে তারা একে অপরকে খুঁজে পায় এবং জড়িয়ে ধরে। এখানেই তাদের ভালোবাসা শুরু, কারণ শুধু তারাই জানে এই গানটার জন্য তারা কত পরিশ্রম করেছে। এরপর থেকে তারা একসঙ্গে জীবন উপভোগ করতে থাকে এবং ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবেসে ফেলে এবং তারা সুন্দর কিছু মুহূর্ত কাটায়। ক্রিস একদিন বানিকে নিজের পুরনো বন্ধুদের কথা বলে, কয়েক মাস আগে যাদের সঙ্গে তার ঝগড়া হয়েছিল। ক্রিস জানায় সে কেবল একজন গায়ক, তার লিরিক্স লেখার জন্য বানি আসে ঠিকই, কিন্তু তার মিউজিক প্লে করার মতো কোনো ক্রু মেম্বার নেই। তখন বানি তাকে মোটিভেট করে বলে, তোমার বন্ধুদের তোমার দরকার, ওদের ছাড়া তুমি নিজের জন্য কিছুই করতে পারবা না। এই কারণে ক্রিস তৎক্ষণাৎ তার নিজের পুরনো ব্যান্ড মেম্বারদের কাছে গিয়ে তাদের কাছে ক্ষমা চায়। সে বলে, এবার আমরা এমন কিছু করব যা অনেক বড় হবে, কারণ আমাদের কাছে এমন কিছু আছে যার মাধ্যমে অনেক ভালো গান তৈরি করতে পারবো। এরপর থেকে বানি ক্রিসের ব্যান্ডের সাথে নিয়মিত কাজ শুরু করে এবং সে দারুণ সব লিরিক্স লিখতে শুরু করে দেয়। এখন তারা মিলে গান তৈরি করতেও শুরু করে। এই নতুন গানের জন্য ক্রিস আর তার পুরো টিম খুবই পরিশ্রম করে। অবশেষে তারা যখন গানটি রেকর্ড করে ইউটিউবে আপলোড করে, তখন সেটি প্রথম দিনেই ভাইরাল হয়ে যায় এবং লক্ষ লক্ষ ভিউজ আসতে থাকে। আর এই সাফল্যের পুরো কৃতিত্বই পায় বানি, কারণ গান তো তারা আগেও বানিয়েছে, কিন্তু ভাইরাল হতো না, তাদের ভালো কোনো লিরিক্স রাইটার ছিল না। এখন বানির লেখা গান ভাইরাল হওয়ায় তারা সবাই আনন্দে উদ্বেল হয়ে পড়ে। বানি আর ক্রিস তখন একে অপরের আরও কাছাকাছি চলে আসে, একেবারে তারা সংযুক্ত হয়ে পড়ে এবং তারা ভালোবাসায় একে অপরকে আলিঙ্গন করে। একদিন যখন ক্রিস বানিকে তার বাড়ি পৌঁছে দিতে আসে, তখন বানির পরিবার তাদেরকে একসঙ্গে দেখে ফেলে। তারপরে বানির মা প্রচণ্ড রেগে গিয়ে বানিকে বকাবকি করে, কারণ মাত্র কয়েক মাস আগেই বানি প্রচণ্ড ডিপ্রেশনে ছিল। তখন বানির মা তাকে জানায়, যখন তুমি ডিপ্রেশনে ছিলে তখন পুরো পরিবার তোমার সঙ্গে কষ্ট পেয়েছে। এবার তুমি যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো, তবে আমরা কেউ আর সেটা মেনে নিতে পারবো না। এই কথাগুলো ক্রিসও শুনে ফেলে, কারণ সে বানির ব্যাগ ফেরত দিতে তাদের বাসায় এসেছিল। সে সব শুনে স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে এত সব কথা শুনে বানি জ্ঞান হারিয়ে ফেলে। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রিসও যায় হাসপাতালে, কিন্তু বানির মা বাবা তখনও তার উপরে রেগেছিল। তার মা ক্রিসকে বলে, তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তাহলে বিয়ে করো, না হলে পুরোপুরি তার থেকে দূরে সরে যাও। এবার কিন্তু আমি আর কোনো কিছু সহ্য করব না। এই কথা শুনে ক্রিস হাসপাতালে বানির সামনে এসে বলে, চলো আমরা বিয়ে করি। কিন্তু বানি তখন বলে, বিয়ে এত সহজ না, এটা অনেক বড় একটা দায়িত্ব। এখন তোমার সুপারস্টার হওয়াটা জরুরি। বিয়ে তো আজকাল যে কোনো সময়ই করা যায়, কিন্তু তোমার স্বপ্নগুলো পূরণ হওয়া দরকার। আমি চাই না তোমার স্বপ্নের জায়গায় তুমি আমাকে বসাও, কারণ তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এর 2 দিন পর বানি হাসপাতাল থেকে ছাড়া পায়, সে সুস্থ হতে থাকে। ওদিকে ক্রিস যায় গোয়াতে তার বন্ধুদের সঙ্গে একটা ট্রাভেল ভিডিও শুট করতে। গোয়াতে গিয়ে তারা দেখে যে তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে, চারদিক থেকে অনেক মানুষ তাদেরকে ঘিরে ফেলেছে। অর্থাৎ ক্রিস এখন সত্যিকারের সুপারস্টার হয়ে গেছে, মানুষ তাদেরকে অনেক ভালোবাসা দেয়। এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেলেও বানির আবারও কিছু টেস্ট করার জন্য ডাকা হয়। টেস্টের রিপোর্ট থেকে জানা যায় বানির অ্যালজাইমার নামের একটা রোগ হয়েছে। ধীরে ধীরে সে সব কিছু ভুলে যাচ্ছে। বানি নিজেও লক্ষ্য করছিল সে অনেক কিছু ভুলে যাচ্ছে, কিন্তু সে জানতো না এটা অ্যালজাইমারের লক্ষণ, আর এই রোগের কোনো চিকিৎসা নেই। ডাক্তার তাকে বলে, এখন থেকে তোমাকে খুব সাবধানে থাকতে হবে, প্রথমেই তোমার পরিবারকে বলতে হবে। কিন্তু এই কথা শুনে বানি পুরোপুরি ভেঙে পড়ে। ঠিক তখনই ক্রিস এসে উপস্থিত হয়। সে বানিকে জানায়, আমি এখন সুপারস্টার, গোয়াতে মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। বানি চাচ্ছিল তাকে অ্যালজাইমারের বিষয়ে বলতে,
কিন্তু ক্রিসের এই খুশি দেখে সে আর কিছুই বলতে পারে না। পরের দিন বানি অফিসে জয়েন করে, কিন্তু তার মাথায় শুধু একটা জিনিসই ঘুরতে থাকে, অ্যালজাইমার। অফিসে সে তার প্রাক্তন মাহেশকে দেখতে পায়। মাহেশকে দেখে তার পুরনো সব স্মৃতি আবার ফিরে আসে, কিন্তু সে কিছুই বলে না। তারপরে সে ক্রিসের কাছে যায়। ক্রিস তাকে জানায়, আমার এখন দিল্লিতে একটা কনসার্ট করতে হবে বন্ধুদের সঙ্গে, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু বানি এখনও ক্রিসকে কিছুই বলেনি তার রোগ সম্পর্কে। বানি জানতো সে যদি এখন ক্রিসকে সবকিছু বলে দেয় তাহলে সে কখনোই ওই কনসার্ট করতে যেতে রাজি হবে না। এই অবস্থায় ক্রিস বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে, আর বানি চলে যায় তাদের অফিসের একটা পার্টিতে। কিন্তু সেই পার্টিতে যেয়ে সে আবার মাহেশকে দেখতে পায়, আর মাহেশকে দেখেই যেন বানির পুরনো সব স্মৃতি ফিরে আসে। সে যেন আবার চলে যায় সেই সময় যখন তাদের বিয়ে হচ্ছিল, যেই মুহূর্তে মাহেশ তাকে বলেছিল চলো আমরা দুইজন বিয়ে করব। কিন্তু মাহেশের মনে তখন অন্য খেলা চলছিল। সে চাইছিল বানির সুযোগ নিয়ে তার সাথে খারাপ কিছু করতে, কিন্তু আজকে পরিস্থিতি অন্যরকম। মাহেশের স্ত্রীও পার্টিতে উপস্থিত ছিল। বানি মাহেশের সামনে ভেঙে পড়ে, কাকতি মিনতি করতে থাকে। তখনই মাহেশ রেগে গিয়ে তাকে চিৎকার করে ধমক দেয় আর পার্টি থেকে বের করে দেয়। বানি তার ব্যাগটা পার্টিতে ভুলে রেখে আসে। তখন ক্রিস তাকে ফোন করে, আর ফোনটা ওঠায় একটা সিকিউরিটি গার্ড। সেই গার্ড পুরো ঘটনা ক্রিসকে জানিয়ে দেয়। এই খবর শুনে ক্রিস নিজের ফ্লাইট মিস করে সোজা ছুটে যায় সেই পার্টির দিকে, যেখানে গিয়ে বানির ফেলে যাওয়া ব্যাগটা তুলে নেয়। আর তখনই তার চোখে পড়ে ব্যাগে থাকা অ্যালজাইমারের রিপোর্ট। সব জেনে ফেলে সে এখন বুঝতে পারে বানির আচরণ কেন এমন ছিল। এরপর সে দেখা করতে যায় সরাসরি বানির সঙ্গে। বানি তাকে বলে, তুমি সব কিছু জেনে গেছো তাই না? তাই আমার মনে হয় আমাদের আর একসঙ্গে থাকা উচিত না। কিন্তু ক্রিস বলে, তুমি মনে রাখো বা না রাখো, আমি সব সময় তোমার পাশে থাকব, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এদিকে বানির পরিবারও সবকিছু জেনে যায়। তারা আবার ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে এখন ওকে একটা স্ট্রিক্ট রুটিন মেনে চলতে হবে, আর থাকতে হবে একটা শান্ত পরিবেশে, যেমন কোনো পাহাড় বা সমুদ্রের ধারে। এই পরিবেশ ওর জন্য একটা থেরাপি হবে। এই কথা শুনে ক্রিস সিদ্ধান্ত নেয় সে বানিকে সমুদ্রের ধারে নিয়ে যাবে, এবং তারা চলে যায় আলিবাগে। সেখানে সমুদ্রের ধারে তারা থাকতে শুরু করে। ওখানে তারা দুজন মিলে অনেক আনন্দ করে, অনেক স্মরণীয় মুহূর্ত তারা কাটায়। দুজনে একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বানি ধীরে ধীরে সবকিছু ভুলতে থাকে। তবুও ক্রিসের কোনো আপত্তি ছিল না। ভালোবাসা মানেই পাশে থাকা, স্মৃতি থাকুক আর না থাকুক। এদিকে ক্রিস দিল্লিতে কনসার্ট করতে পারেনি, কিন্তু তার বন্ধুরা সেই কনসার্ট করে এবং সেটা বিশাল সাকসেসফুল হয়। এরপর আবার মুম্বাইয়ে এক নতুন কনসার্টের আয়োজন হয়। এবার বানি চায় ক্রিসও অংশ নিক। বানি খুবই খুশি ছিল, তাই হাসি মুখে বলে, আমি তোমার স্টেজ শোতে একদম সামনে থাকব। কেউ হাতে তালি দিক আর না দিক, কেউ তোমার নাম ধরে চিৎকার করুক বা না করুক, আমি ঠিকই করব। সব প্রস্তুতি সম্পূর্ণ। কনসার্ট শুরু হয় আর ক্রিস স্টেজে ওঠে গান গাইতে। ঠিক তখনই ঘটে যায় সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা। মাহেশ আবার হাজির হয় সেই কনসার্টে। জানা যায় এই কনসার্টের স্পন্সর ছিল মাহেশ। বানি যখন তাকে দেখে সে আবার তার সব পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। সব ভুলে গিয়ে মাহেশকে বলে, আমাকে কখনো ছেড়ে যেও না, আমি সব সময় তোমার সঙ্গে থাকতে চাই। তারা এখন একা এক ঘরে ছিল। মাহেশ এবার সত্যি বানির সুযোগ নিতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্রিস সেখানে চলে যায়। মাহেশ বলে সে তোমার সঙ্গে থাকতে চায় না, এখন আমার সঙ্গে থাকতে চায়, দূরে সরে যাও। কিন্তু ক্রিস জানতো এটা ওর অসুস্থতারই একটি প্রতিক্রিয়া। তাই ক্রিস রাগে মাহেশকে ভয়ঙ্করভাবে মারতে শুরু করে। সে জানতো মাহেশ ওর ভালোবাসার মানুষটার দুঃসময় দেখে সুযোগ নিতে যাচ্ছে। তখনই পিছন থেকে বানি হাতে ছুরি নিয়ে আসে। সে বলে, মাহেশের গায়ে যদি তুমি আর একবার হাত তোলো তাহলে আমি তোমাকে ছুরি দিয়ে আঘাত করব। ক্রিস ভয় পায় না, সে ধীরে ধীরে বানির দিকে এগিয়ে যায়। আর সেই মুহূর্তে বানি ছুরি বসিয়ে দেয় ক্রিসের হাতে। তবুও ক্রিস পিছু হাঁটে না, সে তাকে আলিঙ্গন করে আর বানি অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন বানির ঘুম ভাঙে, সে কিছুই মনে করতে পারে না। সে ভাবে আজই কনসার্ট। সে বলে, আজ তো তোমার কনসার্ট তাই না? ক্রিস হাসে। সে বলে, কনসার্ট তো গতকাল হয়ে গেছে, তুমি খুব খুশি ছিলে কালকে। তারপর সে বলে, একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে রাগ করে বসে আছে, এমন একটা গান দাও যাতে সে আবার ফিরে আসে। বানি তখন একটা গান লিখে দেয় আর বলে, কেউ যদি রাগ করে থাকে এই গানটা শুনলে সে দৌড়ে চলে আসবে তোমার কাছে,
কিন্তু গতকালের ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য ক্রিসের ক্রু মেম্বারদের অনেক কিছু শুনতে হয়েছিল, তাই সে তাদের কাছে ক্ষমা চাইতে যায় এবং বলে ভিনিত স্যারকেও সরাসরি গিয়ে ক্ষমা চাইবে যাতে উনি কনসার্ট করার অনুমতি দেন। কিন্তু তখন ক্রু মেম্বাররা বলে এই কনসার্ট আমরা সবাই মিলে করব, না হলে কেউ করব না। তুই অনেক বদলে গেছিস। আমরা আগের সেই ক্রিস কাপুরকে চাই যে সেলফিশ ছিল, রেগে যেত আর সব সময় অ্যাটিটিউডে থাকতো। এরপর ক্রিস আবারও বানির সঙ্গে দেখা করতে চায়, কিন্তু দেখে বানি বাড়িতে নেই। পুরো ঘর খুঁজে দেখে, এমনকি সমুদ্রের ধারে গিয়েও দেখে, কিন্তু বানি কোথাও নেই। এতে সে খুব টেনশনে পড়ে যায়। এই খবর সে বানির পরিবারকেও জানায়, তারাও পুলিশের কাছে অভিযোগ করে। 2-4 দিন কেটে যায়, কিন্তু বানির কোনো খোঁজ তারা পেল না। তারা অনেক পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেছে, কিন্তু পুলিশ বলে 2 মাস ধরে আমরা তদন্ত করছি, কিন্তু যারা নিখোঁজ হয় তাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এভাবে 1 বছর কেটে যায়, কিন্তু এখনও ক্রিস বানিকে খুঁজে পায়নি। সে এখনও বানিকে ভুলতে পারেনি। আগের মতোই গভীরভাবে সে বানিকে ভালোবাসে। বানি নিখোঁজ হওয়ার আগে একটা গান লিখে গিয়েছিল, সেই গান দিয়েই ক্রিস কাপুর হয়ে ওঠে ভারতের সবচেয়ে বড় সুপারস্টার। কারণ বানি বলেছিল এই গান যেই শুনবে সেই ছুটে চলে আসবে। সেই বিশ্বাসেই ক্রিস বারবার সেই গান গাইতে থাকে, এই ভেবে যে একদিন না একদিন বানি ঠিকই ফিরে আসবে। এমন সময়ে তারা লন্ডনে একটা কনসার্ট করার সুযোগ পায়। তাদের পুরো টিম এখন সফল জনপ্রিয়। সেখানে কিভি ক্রিসের গানের বানানো রিলস দেখতে থাকে। এক ভিডিওতে সে দেখতে পায় বানির চোখ দিয়ে বানানো একটা রিলস। ক্রিস সব ফেলে ছুটে যায় মানালির সেই জায়গায় যেখানে এই ভিডিওটা করা হয়েছে। সেখানে এসে জানতে পারে বানি এক মহিলা হোস্টেলে থাকতো। সেখানকার কর্মীরা বলে সে সারাদিন শুধু আপনার কথাই বলতো। বানি একটি চিঠি রেখে গেছে ক্রিসের জন্য। সেখানে লেখা ছিল, তুমি এই চিঠিটা কোনোদিনও যেন না পাও, কারণ তুমি যদি এখন এটা পড়ছো তার মানে তুমি সব ফেলে আমার পিছনে এসেছো, যা আমি চাইনি। এখান থেকেই জানা যায় বানি সেই কনসার্টের দিনের ভিডিও দেখে বুঝে গিয়েছিল সে কি ভুল করেছে, কিভাবে সে ক্রিসকে কষ্ট দিয়েছিল। তাই সে সবাইকে ছেড়ে দূরে চলে গিয়েছিল। অবশেষে ক্রিস আবার বানিকে খুঁজে পায়, কিন্তু বানি কিছুই মনে করতে পারছিল না। সে জিজ্ঞাসা করে আপনি কে? ক্রিস বলে আমি একজন গায়ক, কিন্তু অনেক দিন ধরে কোনো গান বানাতে পারছি না, আমার কাছে শব্দও নেই। বানি বলে আমিও অনেকদিন ধরে লিখতে চাইছি, কিন্তু কিছুই লিখে উঠতে পারছি না। তখন ক্রিস বলে আমি বুঝি, একা ঘরে বসে গান লেখা যায় না, যে গান হৃদয় ছুঁয়ে যায় তা বিশেষ মুহূর্তে লেখা হয়, এভাবে না। এরপর ক্রিস বানিকে নিয়ে যায় আবার সেই পুরনো দিনের মতো তার সামনে ক্রিকেট খেলতে থাকে, যাতে করে তার স্মৃতি ফিরে আসে। কিন্তু বানি কিছুই মনে করতে পারছিল না। ক্রিস বারবার চেষ্টা করতে থাকে। শেষে এক সময়ে বানি বলে ওঠে ক্রিস কাপুর, তার সব মনে পড়ে যায়। বানি বলে আই লাভ ইউ ক্রিস কাপুর। তারপরে একসাথে কনসার্টে যায়। বানি আর ক্রিস বিয়ে করে ফেলে। এখানে বানির ডায়েরিতে লেখা থাকে তাদের দুজনের সুন্দর সব স্মৃতি। আর এভাবেই এই সুন্দর লাভ স্টোরিটার সমাপ্ত হয়। তো এই হলো সাইয়ারা মুভিটা। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। আর এমন সব ইন্টারেস্টিং গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হবে পরের ভিডিওতে। বাই বাই।